আসলে আওয়ামী লীগের শূন্যস্থান, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির ভোটটাকে চিরস্থায়ীভাবে তাদের কাছে আনতে চাইছে, যখন তারা আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করে রাখতে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে ঐকমত্যে পৌঁছেছে এবং জামায়াতে ইসলামীর শক্তিতে বলিয়ান হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক ময়দান থেকে দূরে রেখে নিজেরা খেলবার কথা ভাবছে, তখন তারাই ঠিক করছে যে তারা একের পর এক গোল দেবে মুক্তিযুদ্ধ ইস্যুতে। 2024-এর জুলাইয়ে শেখ হাসিনার যেসব অপরাধকে সবচেয়ে বৃহৎ অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়, গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়, তার মধ্যে একটি হচ্ছে যে শেখ হাসিনা গণভবনে এক সংবাদ সম্মেলনে বলে বসেছিলেন যে মুক্তিযোদ্ধা কোটা বিসিএস পরীক্ষায় সেটা নিয়ে সবার এত ক্ষোভ কেন, মুক্তিযোদ্ধাদের ওপর ক্ষোভ কেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মুক্তিযোদ্ধারা যদি ঝড় জল বৃষ্টি কাদামাটি ভেঙে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ না করতেন তাহলে তার বাংলাদেশে কারো বড় বড় চাকরি করতে হতো না, সবাইকে পাকিস্তানিদের বুটের তলায় থাকতে হতো। এমন একটা কথা তখনকার প্রধানমন্ত্রী বলা মাত্র বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এমন ক্ষোভে ফেটে পড়েন যে 2024-এর সেই 14ই জুলাইয়ের মন্তব্যের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন স্লোগানে মুখর হয়ে মিছিল বেরিয়ে আসে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এবং সকলেই বলতে থাকেন যে এই যে রাজাকারের নাতিপুতি বলে শেখ হাসিনা যে এক রকমের হত্যাযজ্ঞ করে দিয়েছেন তরুণদেরকে, এর অপরাধে তার বিচার হওয়া উচিত এবং সে কারণেই নাকি শেষ পর্যন্ত এই আন্দোলন তাকে নামিয়ে ফেলার আন্দোলনে পরিণত হয়েছে। এবং আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের যে রায় হয়েছে সেখানে যে অপরাধে তার বিচার হয়েছে তার মধ্যে একটি সুনির্দিষ্ট অপরাধ হচ্ছে যে তিনি তরুণ ছাত্রছাত্রীদেরকে রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেছিলেন এবং সে কারণে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এখন শেখ হাসিনা সেই 2024-এর উত্তাল জুলাই আগস্টেও বলেছিলেন তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলেন নাই, তিনি শুধু বলেছেন যে বাংলাদেশের মাটিতে মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা চাকরি বাকরি না পেয়ে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তো এমন অপমানের সুযোগ্য জবাব শেখ হাসিনাকে দিয়ে দেওয়ার পর, মানে তাকে এই উপলক্ষে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়ার পরে এখন সংসদে বসে নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহদের মুখের ওপর আর জামায়াতে ইসলামীর এত বড় একটা সংসদ সদস্যদের দলের মুখের ওপর, 70 জনের বেশি সংসদ সদস্য আছেন এই 11 দলীয় জোটে, তাদের মুখের ওপর বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান তাদেরকে রাজাকারের বাচ্চা বলে হুঙ্কার দিয়েছেন। মানে সংবাদ মাধ্যম থেকে সাধারণ মানুষ সবাই বুঝতে পারছেন এই রাজাকারের বাচ্চারা বলে অ্যাডভোকেট ফজলুর রহমান কাদেরকে সম্বোধন করেছেন এবং তিনি বলেছেন যে সবার মনে রাখতে হবে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এখনো বেঁচে আছে এবং বাংলার মাটিতে নাকি যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে ততদিন কোনো রাজাকারের বাচ্চা বাংলাদেশের মাটিতে ক্ষমতায় আসতে পারবে না। মানে সরাসরি জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি 2024-এর 5ই আগস্টের পর সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ভূমিকা রেখে সুপরিচিত হয়ে উঠেছেন, ব্যাপক ভালোবাসা পেয়েছেন জনগণের এবং তার বিরুদ্ধে রীতিমতো মব সৃষ্টি করে তার বাড়ির সামনে অশ্লীল হুমকি অশ্লীল স্লোগানের ঘটনাও ঘটেছিল। কিন্তু হঠাৎ করে বিএনপির সংসদ সদস্য জেগে উঠে এই যে রাজাকারের বাচ্চা বলে হুমকি দিলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের উদ্দেশ্যে, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে, ঘটনাটা কি? বিএনপি হঠাৎ এত মুক্তিযুদ্ধ করছে কেন? কারণ মনে রাখতে হবে এই অ্যাডভোকেট ফজলুর রহমান সংসদে থাকা অবস্থাতেই কিন্তু সংসদের শুরুর দিকেই এই সংসদ অধিবেশনে বসা মাত্র যে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছিল সেখানে জামায়াতে ইসলামী থেকে যেই নেতৃবৃন্দকে আওয়ামী লীগ আমলে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদের দণ্ড দেওয়া হয়েছিল সেই 6 জন নেতা
জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামরুজ্জামান, দেলোয়ার হোসেন সাইদি, মীর কাশেম আলী এবং বিএনপির যেই নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনিও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন, তাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করেছে এই সংসদ। তার মানে অ্যাডভোকেট ফজলুর রহমানও কিন্তু তখন শোক প্রস্তাব গ্রহণ করেছেন এই যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিবর্গের বিষয়ে। তাহলে অ্যাডভোকেট ফজলুর রহমানের কাছে কিংবা বিএনপির কাছে আসলে রাজাকার কারা? জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে এই যে রাজাকারের বাচ্চা বলে হুঙ্কার দিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে বটে, কিংবা বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় যে অভিযোগ আনতো যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করছে, এখন বিএনপি কি মুক্তিযুদ্ধের চেতনার সেই ব্যবসাটা ধরে রাখতে চাইছে? মানে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যে পয়েন্টগুলো, বিশেষ করে যে ভোটগুলো, সে ভোটগুলো ধরে রাখতে চাইছে। মানে আওয়ামী লীগের মাঠ যখন খালি, তখন অ্যাডভোকেট ফজলুর রহমানের যে উত্থান, তাতে পরিষ্কার যে এই যে কে রাজাকার কে যুদ্ধাপরাধী এসব বিষয়গুলো খুব পরিষ্কার করে চিহ্নিত না করেও মুক্তিযুদ্ধ নিয়ে বেশ আবেগী ডায়ালগ দিলে হাততালি পাওয়া যায়, ভোট পাওয়া যায় এবং সারা বাংলাদেশ জুড়ে একটা বিরাট সংখ্যক মানুষের আবেগকে পুঁজি করে বাংলাদেশে ভীষণভাবে একজন ভালোবাসার রাজনৈতিক নেতাও হয়ে ওঠা যায়। এই সুযোগ হেলায় হারাতে চাইছেন না বিএনপির কোনো স্মার্ট নেতাই। বিএনপি পুরো মঞ্চটা সাজিয়ে রাখছে যাতে জামায়াতের সঙ্গে তাদের সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটাই হয়ে উঠছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আর মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। জামায়াতে ইসলামী এখন কি করবে? মানে তাদের চিরকালীন মিত্র দল, সেই দলটি এখন কিনা এভাবে তাদেরকে একেবারে মুখের ওপর রাজাকারের বাচ্চা বলে অপমান করছে, অথচ এখন আর তারা কোনো স্লোগানে মুখর করছে না কোনো এলাকা, এবং তেমন করে তাদের প্রতিবাদটাও জমিয়ে উঠতে পারছে না। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিএনপির জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা, সারা বাংলাদেশে জনপ্রিয় নেতা, তিনি রীতিমতো উর্দু ভাষায় কবিতা বলে জামায়াতে ইসলামীকে টিটকারি মারছেন যে তিনি নাকি সংসদে উর্দু ভাষার বইও দেখছেন জামায়াতে ইসলামীর বিভিন্ন সংসদ সদস্যদের টেবিলে, আর তিনি উর্দু বলছেন যাতে তাদের বুঝতে সুবিধা হয়। এবং তিনি বলছেন যে এই যে বলা হয় যে বিভক্ত করা যাবে না সমাজকে, এটাতে তিনি বিশ্বাস করেন না। বাংলাদেশকে হিন্দু মুসলমান থেকে শুরু করে নানা রকম জাতি ধর্মে বিভক্ত করা যাবে না বটে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা হাওয়ার বিরুদ্ধে যুদ্ধ করে নাই, বাংলাদেশের মানুষ রাজাকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এবং তিনি বলেছেন এই প্রসঙ্গ যখনই উঠবে তখনই আমার ভাইয়েরা বিপদে পড়ে যাবেন। মানে তিনি সরাসরি জামায়াতে ইসলামীকে নির্দিষ্ট করে বলছেন, লক্ষ্য করে বলছেন যে তার ভাইয়েরা বিপদে পড়ে যাবেন যখনই রাজাকার প্রসঙ্গে কথা হবে। বিএনপির তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি দাঁড়িয়ে বলেছেন সংসদে যে গণহত্যার বিষয়ে, 1971 সালের গণহত্যার বিষয়ে যতদিন জামায়াতে ইসলামী একমত না হবে এবং তারা যতদিন একটা যুক্তিসঙ্গত অবস্থান না নেবে, ততদিন জামায়াতে ইসলামীর সঙ্গে কোনোভাবেই এই 1971 বিষয়ে বিভেদের অবসান হবে না। অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা 30 লাখ না 3 লাখ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোনো গণহত্যা সংগঠিত হয়েছে কিনা, নাকি এগুলো আওয়ামী লীগের বানানো বয়ান এবং ভারতের চক্রান্ত, এই সকল বিষয় নিয়ে এত বছর ধরে বিএনপি বাংলাদেশে রাজনীতি করে এসেছে। এমনকি 30 লাখ না 3 লাখ শহীদের সংখ্যা এ নিয়ে মঞ্চে বসে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজনকে ধমকে দিচ্ছেন, সে ভিডিও তো কতদিন আগেও ভাইরাল হয়েছিল। কাজেই বিএনপির এই মুক্তিযুদ্ধ খেলা, মানে সংসদ অধিবেশনের শুরুতে নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাশেম আলী, দেলোয়ার হোসেন সাইদি এদের জন্য শোক প্রস্তাব গ্রহণ, আর তারপরে এই রাজাকারের সঙ্গে কিছুতেই এক টেবিলে বসা যায় না, কিংবা রাজাকার কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না, এসব ঘোষণা, কিংবা মুক্তিযুদ্ধ বিষয়ে কিছুতেই জামায়াতে ইসলামীর সঙ্গে আপোষ হতে
হতে পারে না, এ ধরনের হুঙ্কার সত্যি বেশ চমকপ্রদ বটে এবং বেশ এন্টারটেইনিং। কারণ রাজনৈতিকভাবে এই ঘটনা প্রবাহ কোন দিকে যায়, বিএনপি যে আসলে আওয়ামী লীগের শূন্যস্থান, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির ভোটটাকে চিরস্থায়ীভাবে তাদের কাছে আনতে চাইছে, যখন তারা আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করে রাখতে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে ঐকমত্যে পৌঁছেছে এবং জামায়াতে ইসলামীর শক্তিতে বলীয়ান হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক ময়দান থেকে দূরে রেখে নিজেরা খেলবার কথা ভাবছে, তখন তারাই ঠিক করছে যে তারা একের পর এক গোল দেবে মুক্তিযুদ্ধ ইস্যুতে। এটিএম আজহারুল ইসলাম, যিনি কিনা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে মৃত্যুদণ্ড পেয়ে অপেক্ষা করছিলেন মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার, যিনি কিনা 2024-এর 5ই আগস্টের পর আদালতে নির্দোষ বিবেচিত হয়ে বেরিয়ে এসেছেন, সংসদ নির্বাচন করেছেন, এখন সংসদ সদস্য হিসেবে সংসদে এসেছেন এবং প্রশ্ন তুলেছেন বিএনপি 1978 সালে জন্ম নেওয়া একটা দল, তাকে মুক্তিযুদ্ধের দল বলে কি করে? মানে ওই দলে যেমন মুক্তিযোদ্ধা আছেন, জামায়াতে ইসলামীতেও আছেন, কাজেই মানে বিএনপি কেন জামায়াতে ইসলামীর চেয়ে বেটার হবে বা বিশেষভাবে মুক্তিযুদ্ধকে ওন করার স্বীকৃতি পাবে, সেই প্রশ্ন তুলে বসেছেন এটিএম আজহারুল ইসলাম। কিন্তু বিএনপি প্রশ্ন তোলে নাই যে এটিএম আজহারুল ইসলাম কি করে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত হওয়ার পর নির্দোষ প্রমাণিত হয়ে রাজনৈতিক পালাবদলে আবারও রীতিমতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে এসে পড়েছেন। কারণ এটিএম আজহার আগেই বলে রেখেছিলেন, এর আগেই একদিন সংসদে মনে করিয়েছেন যে যদি জুলাই না হতো তাহলে তিনি যেমন মৃত্যুদণ্ড এড়িয়ে সংসদে আসতে পারতেন না, তারেক রহমানও লন্ডন থেকে বেরিয়ে ঢাকায় এসে প্রধানমন্ত্রী হতে পারতেন না। কাজেই এই পরিস্থিতিতে বিএনপি যে তুরুপের তাসটা রেখে দিয়েছে, সবচেয়ে কার্যকর সেই তুরুপের তাসটা আবারও মনে করিয়েছে বিএনপির আইনমন্ত্রী আসাদুজ্জামান। আসাদুজ্জামান মনে করিয়েছেন সম্প্রতি যে জামুকা আইন পাশ হয়েছে সংসদে, সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে যে মুক্তিযুদ্ধের বিরোধী কারা ছিল সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। কারণ সেই আইনে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী হিসেবে মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নেজামি ইসলাম পার্টির মতো দলগুলোর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং আসাদুজ্জামান মনে করিয়েছেন যে ওই জামুকা বিলটি যখন পাশ হয়েছে তখন কি বিস্ময়কর, জামায়াতে ইসলামীর সহযোগী এই জাতীয় নাগরিক পার্টির তরুণ সাংসদেরা তখন রীতিমতো স্পিকারকে লিখে জানিয়েছেন যে তারা এই আইনকে সমর্থন দিচ্ছেন। এমনকি জামায়াতে ইসলামীর আমির দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার দিয়ে যদিও বা বলেছিলেন যে একমাত্র আল্লাহই বলতে পারেন যে 1971 সালে কার ভূমিকা কি ছিল, কিন্তু জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা পর্যন্ত কার্যত আইনমন্ত্রীর ভাষায় ওই আইনের কোনো বিরোধিতা করে নাই। কারণ যখন কণ্ঠভোট হয়েছে তখন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরাও এর বিরুদ্ধে ভোট দেয় নাই। তাহলে এই পরিস্থিতিতে বিএনপি তুরুপের তাস হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এই কার্ড রেখে দিয়েছে বটে। প্রয়োজনে যুদ্ধাপরাধী দল হিসেবে, যেমনটা তারেক রহমান বলেছিলেন নির্বাচনী প্রচারণাকালে তারা ধর্ষণ করেছে, হত্যা করেছে, সেই দল হিসেবে কিংবা জামুকা আইনের কাঠামো অনুযায়ী তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে এই আইনটি ব্যবহার করতে পারে যে কোনো সময় আদালতে। এই অবস্থায় জামায়াতে ইসলামী যে তাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর দেশীয় সহযোগী হিসেবে অভিহিত করে আনা আইন পাশের সময়ও গলা খুলে প্রতিবাদ করে না, তেমনি অ্যাডভোকেট ফজলুর রহমান যখন হুঙ্কার ছাড়েন তাদের দিকে রাজাকারের বাচ্চা বলে তাদের অভিহিত করে, তখনও তাদের গলায় তেমন আওয়াজ বের হচ্ছে না। মানে শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে রাজাকার গালির যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, এখন সে প্রতিক্রিয়া কেন কমে আসছে? সেটা কি এই সাজানো গোছানো সংসদটাকে সাজিয়ে গুছিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নানা বিষয়ে ক্ষমতার ভাগাভাগির ঐকমত্যটুকু ধরে রাখার জন্যে, নাকি সত্যি জামায়াতে ইসলামী এমন বেকায়দায় পড়েছে রাজাকার পরিচয় এখনো ধুয়ে মুছে ফেলতে না পেরে যে বুঝতে পারছে না ঠিক কি করবে? সেটাই এখন একটা বড় প্রশ্ন। ইদানিং অনেকেই মুক্তিযোদ্ধা হওয়ার জন্য রীতিমতো ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। কেউ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হতে চাইছেন। এর পেছনে কারণগুলো আমরা বুঝতে পারছি, কারণ সাম্প্রতিক সময়ে
আওয়ামী লীগ মানে প্রাসঙ্গিকভাবে আলোচনার টেবিলে না থাকলেও কিংবা আওয়ামী লীগের শাসনকাল না থাকলেও ৭১ মুক্তিযুদ্ধ, ৭২-এর সংবিধান, মহান মুক্তিযুদ্ধে কারা বিরোধিতা করেছে, কারা রাজাকার আলবদর আল শামস ছিল, দল হিসেবে কারা বিরোধিতা করেছে, এই ব্যাপারগুলো সংসদে বেশ উত্তেজনা তৈরি করেছে। এবং সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে সংসদে যে একটা বিল পাশ হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে, দল হিসেবে জামাত ইসলামের নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারটাও নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। এখন যে কোনো সরকার চাইলেই দল হিসেবে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং যুদ্ধাপরাধের সঙ্গে দল হিসেবে জড়িত কিনা এই মর্মে আদালতে মামলা, কিংবা সরকার যদি ইচ্ছা করে এই ব্যাপারে ট্রাইব্যুনালে বিচার করা এবং জামাতের বিরুদ্ধে একটা রাষ্ট্রীয় অ্যাকশন নেওয়া, এটা কিন্তু সরকার ইচ্ছা করলেই পারে। এরকম একটা মুহূর্তে জামাতও বেশ চাপের মধ্যে রয়েছে এবং এই চাপের মধ্যে থাকতেই আমরা দেখেছি যে জামাতের আমির বিভিন্ন সময় দাবি করছেন, আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এরকম কথা বলছেন। সেই কথার বিরোধিতা করেছেন সম্প্রতি ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। তিনি বিরোধিতা করে যেটা বলেছেন যে কোনো শহীদ পরিবারের সন্তান কখনো জামাত করতে পারে না। সেটা নিয়ে আবার পাল্টা জামাতের আমির বক্তব্য দিয়েছেন যে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, কিন্তু তিনি মানে তার পরিবারের কে শহীদ হয়েছেন, কে মুক্তিযোদ্ধা ছিলেন, এই ব্যাপারে খোলামেলা কোনো কথা তাকে আমরা বলতে শুনিনি। এরকম আলোচনা যখন চলছে নানাভাবে, এর আগে পরে আমরা দেখেছি ব্যারিস্টার পার্থ জামাতকে নানাভাবে আক্রমণ করেছেন মুক্তিযুদ্ধের এই ইস্যুটাকে। ৭২-এর সংবিধান প্রসঙ্গে বলেছেন ৭২-এর সংবিধান এত আতে ঘা লাগে কেন, কারণ এটা থাকলে মনে পড়ে যায়, স্মৃতিতে চলে আসে ৭১-এর অপকর্মের সেই কাহিনী, এরকমভাবে আক্রমণ করার চেষ্টা করেছেন। আজকে দেখলাম জামাত নেতা, জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের, তিনি নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করলেন, তাও আবার জাতীয় সংসদে। চলুন একটু জাতীয় সংসদে যাই, তিনি কিভাবে নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করলেন, হঠাৎ করে তারা এই মুক্তিযোদ্ধা হওয়ার ক্যাম্পেনে যোগ দিচ্ছেন কেন, পেছনের কারণ কি, পাল্টা বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ কি বললেন, বাস্তবতাটা কি, সেটা একটু জানার চেষ্টা করব, এই ভিডিওতে থাকবেন। দর্শক, জামাতের জোটের অন্যতম শরিক এনসিপির নেতা নাহিদ ইসলাম আজকে সংসদে প্রায় 33 মিনিট বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি যখন বলছেন যে বিএনপি যদি ৭২-এর সংবিধানকে রক্ষার পরিকল্পনা করে, তাহলে আমরা সংবিধান পুনর্লেখনের দাবিতে অটল থাকব এবং সোচ্চার হব, আন্দোলন করব, এরকম কথা বলেছেন। তার মানে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার যে ব্যাপার, সেই ব্যাপারে এখনো তারা তাদের অবস্থান টিকিয়ে রেখেছে। জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ, তিনি বলেছেন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এবং বেগম খালেদা জিয়াও নাকি বলেছিলেন ৭২-এর সংবিধান সুযোগ পেলেই তিনি ছুঁড়ে ফেলবেন। কিন্তু এই বক্তব্যটা যে বিকৃত বক্তব্য, সেটা আমরা মানে বিএনপি নেতা এবং ইতিহাস ঘেটে সেটা মানে বিএনপি নেতাদের বক্তব্য এবং ইতিহাস ঘেটে আমরা সেটা জেনেছি যে বেগম খালেদা জিয়া ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার কথা কখনোই বলেননি। বলেছেন যে আওয়ামী লীগ ৭২-এর সংবিধানের যে সকল পরিবর্তন, মানে অযাচিত পরিবর্তন, অপ্রয়োজনীয় পরিবর্তন করেছে, সংশোধন করেছে, সেই সংশোধনীগুলো ছুঁড়ে ফেলে দেব, সেই কথাকে বিকৃত করে বলা হয়েছে যে ৭২-এর সংবিধানে খালেদা জিয়া ছুঁড়ে ফেলতে যে খালেদা জিয়া চেয়েছেন, সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে ৭২-এর সংবিধানের প্রেমে পড়েছে। অর্থাৎ ৭২-এর সংবিধান মানেই তো মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চাওয়া মানে মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলতে চাওয়া। এরকম অবস্থান যখন তাদের দলের এবং জোটের স্পষ্ট, এবং সংসদে অনেকেই অভিযোগ করছেন সংসদে এখনো প্রখ্যাত এক মানে যুদ্ধাপরাধী রাজাকার বসে আছেন সংসদ সদস্য হিসেবে, যদিও সেটা বিতর্কের ব্যাপার, তিনি সেটা কিনা সেই ব্যাপারে প্রশ্ন আসতেই পারে, কারণ আদালত সম্প্রতি সিদ্ধান্ত দিয়েছে যে তিনি সেগুলোতে জড়িত নন, তাই তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সেটা বিতর্কের ব্যাপার, বিতর্ক আমরা উস্কে দিতে চাই না, বিতর্ক করতেও চাই না।
আমরা সরাসরি সেই আলোচনায় যেতে চাই যে ডাক্তার তাহের নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করলেন কেন। মুক্তিযুদ্ধ তাদের খুব একটা প্রিয় ব্যাপার না, কোনোভাবেই প্রিয় ব্যাপার না। আমরা গত ডিসেম্বরে দেখেছি যে তাদের সমর্থক বিভিন্ন শিক্ষক, বিভিন্ন ব্যারিস্টার, বিভিন্ন রাজনৈতিক নেতা, অনেকেই তাদের দলের অনেক নেতা অনেকেই বলার চেষ্টা করেছেন 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের পাকিস্তানি হানাদাররা মারেনি, ভারতীয়রা মেরেছে। 25শে মার্চ যে ক্র্যাকডাউন সেটা পাকিস্তানিরা করেনি, সেটা নাকি ভারতীয়রা করেছে। 16ই ডিসেম্বর বিজয় দিবস মানে না, 16ই ডিসেম্বর বিজয় দিবস না, কারণ 16ই ডিসেম্বর বিকেল 4টায় ওই রেসকোর্স ময়দানে যে আত্মসমর্পণ হয়েছিল সেটা জেনারেল অরোরার কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনী, ওটা ভারতের কাছে আত্মসমর্পণ, ওটা বাংলাদেশের বিজয় দিবস নয়। জাতীয় সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত কেন আমরা মানব, জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে, এরকম বক্তব্য তাদের দলের নেতা কর্মী, তাদের দলের শিক্ষক, তাদের দলের ব্যারিস্টার, তাদের সমর্থক জোটের ব্যারিস্টার, রাজনীতিক নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা নানাভাবে বিভিন্ন সময় বলে আসছেন এবং বলার চেষ্টা করেছেন। এবং ধারণা করা হয় ডিসেম্বরে এই কর্মকাণ্ডগুলো বেশি করার কারণেই মূলত মানে নির্বাচনে যেরকম প্রত্যাশিত ফলাফল তাদের করেছিল অনেকে, বিএনপি 2/3 আসনে জিতবে, ভূমিধস বিজয় হবে, এরকম কেউ ভাবেনি। আসলে ভেবেছে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পাবে, এটা কিন্তু কেউ ভাবেনি। কিন্তু সেটা হয়েছে মূলত জামাতের ভুল রাজনৈতিক কৌশলের কারণে মুক্তিযুদ্ধ ইস্যুতে। সেই মুক্তিযুদ্ধ ইস্যু নিয়ে ইদানিং এত বেশি কথা হচ্ছে, আমি শহীদ পরিবারের সন্তান, আমি শিশু মুক্তিযোদ্ধা, এত প্রিয় হয়ে গেল কেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, এই ব্যাপারটা কি বলছেন ডাক্তার তাহের? ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা, সংসদে জামাতের নায়েবে আমির। তিনি বলছেন যে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে কুমিল্লা 1 আসনের সংসদ সদস্য ডাক্তার তাহের দাবি করেছেন। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপরে তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, রাজাকার আলবদরের বিষয়টি এখন ডেড ইস্যু। মানে রাজাকার আলবদরের ইস্যুটি নাকি ডেড ইস্যু, এই ইস্যু আর ধোপে টেকে না। কেন? আমরা যারা এখানে বসে আছি কেউই রাজাকার বা আলবদর ছিলাম না। আপনাদের পূর্বপুরুষরা ছিল বলেই তো অভিযোগ আছে এবং সেটা অকাট্য দলিল হিসেবে আমাদের সামনে আসে বিভিন্ন কার্যক্রমের। এবং তৎকালীন 1971 সাল কিংবা তার আগে পরের দৈনিক সংগ্রাম পত্রিকাতেই বহু প্রমাণ আমরা পাই যে পাকিস্তানি বাহিনীর সঙ্গে আপনাদের পূর্বপুরুষদের কি যোগ সাজশ ছিল। তিনি আরো বলেন, যদি মুক্তিযোদ্ধার প্রসঙ্গ ওঠে তাহলে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় তাদের বাড়িতে যুদ্ধের সময় ভারতগামী শরণার্থীরা আশ্রয় নিতেন। তারা সেনাবাহিনীর টহল পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন এবং নিরাপদ সময়ে শরণার্থীদের সীমান্ত পার হতে সহায়তা করতেন। সুতরাং ওইভাবে দাবি করলে তিনিও শিশু উপদেষ্টা। অর্থাৎ তিনি বলছেন যে ওই এলাকায় আশ্রয় নেওয়া কিংবা তাদের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের বাড়িতে নাকি মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়েছিল। এখন ইতিহাস আমাদেরকে নতুন নতুন করে পড়তে হবে, শিখতে হবে। এটা আমাদের একটা মানে কি বলবো, যে আমাদের ভাগ্যের একটা নির্মম পরিণতি হয়ে গেছে। তিনি বলছেন যে মুক্তিযোদ্ধাদের তিনি সহযোগিতা করেছেন শিশুকালে। আমি ঠিক জানি না তার বয়স এখন কত। শিশুকাল বলতে তিনি কোন কাল বুঝিয়েছেন, কত বছর বয়সকে বুঝিয়েছেন, হয়তো তিনি শিশুই ছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন মানে রাস্তাঘাট নিরাপদ কিনা সেই তথ্য দিয়ে। সেই তথ্য যদি সত্যিই তিনি দিয়ে থাকেন তাহলে অবশ্যই মুক্তিযুদ্ধে তার অবদান রয়েছে। কিন্তু প্রশ্ন আসে যে হঠাৎ করে মুক্তিযোদ্ধা হওয়ার যে ব্যাপারটা, মানে ব্যাপারটা কি এখন লোভনীয় ব্যাপার হয়েছে, কিংবা মানে ওই মেজর আক্তারের মতো মুক্তিযোদ্ধাদের, দু একজন মুক্তিযোদ্ধাদের দলে ভিড়িয়ে, কিংবা কর্নেল অলির মতো মুক্তিযোদ্ধাদের মানে বকে যাওয়া বলা যায়, যে যিনি স্বাধীনতার একজন মানে বীর বিক্রম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তিনি যখন বলেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার ঘটনা যখন তিনি ঘটান, তিনি যখন বলেন তিনি নিজেই স্বাধীনতার ঘোষক, তখন আসলে তাকে মুক্তিযোদ্ধা বলে সম্মান করার প্রসঙ্গে অনেকেই অনীহা দেখাতে পারে। সেই রকম ব্যক্তিদের দলে ভিড়িয়ে বিভিন্নভাবে এই মানে যুদ্ধের সময় দলের যে অবস্থান ছিল সেই অবস্থানকে তখনকার আলোচনা এখন ডেড ইস্যু, ওই ইস্যু এখন
এখন আর চলে না, এরকমভাবে ন্যারেটিভ দাঁড় করানোর পাশাপাশি নিজেদেরকেও যদি মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থাপন করা যায়, সবই তো সম্ভব। বাংলাদেশের ইতিহাসে তো আমরা সবই দেখেছি, যখন যারা যেভাবে ক্ষমতাবান হয়েছে তখন তারা সেইভাবে নিজেদের মতো করে ইতিহাস তৈরি করা কিংবা ইতিহাস লেখার যে চেষ্টা, সেই চেষ্টা তো আমরা দেখেছি। মজার ব্যাপার হচ্ছে, যখন এই জামাত নেতা এই দাবি করছেন তখন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি এক ধরনের মস্কারাই করলেন কিনা আমার ব্যাপারটাতে একটু খটকা লেগেছে। এই শিরোনামটা দেখে নিন। দেশ রূপান্তর বলছে, এবার জামাত নেতা তাহেরকে শিশু মুক্তিযোদ্ধা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সংসদে জামাতের এই নেতাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কি বলেছেন? বিরোধী দলীয় উপনেতা ও জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার তাহেরের মানে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে তাহেরকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির উপরে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপরে আলোচনায় মোহাম্মদ তাহের যে বক্তব্য দিয়েছেন, পরে তার বক্তব্যের জবাবে এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমি আজ নতুন করে আবিষ্কার করলাম জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শিশু মুক্তিযোদ্ধা, তাকে আমি স্বাগত জানাই। স্পিকারের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন, আমি সবাইকে সম্মান প্রদর্শন করতে কসুর করি না। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করেন, সেটা আমার ভালো লাগে। এভাবেই তিনি একটু ব্যঙ্গ করেছেন। ব্যঙ্গ করে তিনি ডাক্তার তাহেরকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু সংসদে আসলে হচ্ছেটা কি? কদিন আগে আমরা দেখলাম যে বিএনপির অতি উৎসাহী একজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে তুষ্ট করার জন্য, প্রধানমন্ত্রীকে তেল মারার জন্য এক ধরনের চাটুকারিতার মোহ থেকে বলে ফেললেন যে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে। তারেক রহমান কি কখনো বলেছেন, কিংবা খালেদা জিয়া কি কখনো বলেছেন যে তারেক রহমানকে, আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে? তারেক রহমান সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন কখনো? এই যে বিভিন্ন দলের, আওয়ামী লীগের আমলেও শেখ হাসিনাকে তেল মারার যে ঘটনাগুলো, সেটা আমরা ওপেন সংসদে দেখেছি। কখনো শেখ হাসিনার নামের আগে হজরত শেখ হাসিনা বলার চেষ্টা করেছেন, কখনো শেখ হাসিনাকে তেল মেরে গান শোনানোর ঘটনা দেখেছি, কখনো শেখ হাসিনাকে তেল মেরে কবিতা শোনানোর ব্যাপার দেখেছি, কবিতা এই সংসদেও শোনানোর ঘটনা আমরা দেখেছি। এবার তারেক রহমানকে তুষ্ট করতে তার দলের এমপিরা তাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে মানে আখ্যা দেওয়ার দাবি করছেন। এই ব্যাপারগুলো আমরা দেখছি। তারপরেই এবার দেখলাম জামাত নেতা নিজেই নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করছেন। আসলে সংসদে হচ্ছেটা কি? যখন আমেরিকার সঙ্গে প্রফেসর ইউনূসের গোলামির চুক্তি ব্যাপারে সংসদে রুমিন ফারহানার মানে আলোচনার যে প্রস্তাব, সেই প্রস্তাবটা স্পিকার গ্রহণই করছেন না, বলছেন যে এটা পয়েন্ট অফ অর্ডারে এটা গ্রহণযোগ্য পয়েন্ট না, এটা আমি গ্রহণ করতে পারলাম না। এত বড় ইস্যু, দেশ বিক্রির প্রসঙ্গ যখন আসছে, তখন সেটা সংসদে আলোচনা হচ্ছে না একবারের জন্য। ঠিক তখন সংসদে কে শিশু উপদেষ্টা, মানে কে শিশু মুক্তিযোদ্ধা, কে কিভাবে কি করছে না করছে, এই রকম মানে ফালতু ব্যক্তিগত বিষয়গুলো সংসদের টাকা সময় নষ্ট করে, এবং যখন জ্বালানি সংকট প্রচণ্ড, সেই সময় বিদ্যুৎ নষ্ট করে এই বক্তব্যগুলো দেওয়ার জন্যই কি জাতি আপনাদেরকে সংসদে পাঠিয়েছে? প্রশ্নটা কিন্তু আসে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আমরা কি আজকে থেকে এই ভদ্রলোককে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেব এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গেজেটে তার নামটা অন্তর্ভুক্ত করার জন্য জোর আন্দোলন শুরু করব? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।